প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনাকালীন সময়ে রাজবাড়ী সরকারি কলেজের অনলাইনের ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর ভালো থাকাটা খুব জরুরি। তোমরা জানো, নীরব মহামারী চলতেছে পুরো বিশ্বে, বাংলাদেশও তার বাইরে নয়। আমরা এর মধ্যেও তোমাদের জন্য চেষ্টা করতেছি তোমাদের পড়ালেখাকে একটু চালিয়ে নেওয়ার জন্য, যতটুকু পারা যায়। জানি সবকিছু হয়তো তোমাদেরকে দিতে পারবো না, আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে থেকেই তোমাদেরকে আমরা যতটুকু সেবা দিতে পারি সেই সেবাটুকুই দেওয়ার চেষ্টা করছি। অত্যন্ত আন্তরিকতার সাথেই বলছি, চেষ্টা করতেছি। তোমরা সেই চেষ্টাটাকে গ্রহণ করো, নেওয়ার চেষ্টা করো। সামনে আবার সুদিন আসুক, তখন আরো ভালোভাবে, আরো সুন্দর করে আমাদের সেবাগুলো যেন আমরা দিতে পারি, তোমরাও নিতে পারো। যাই হোক, তোমরা একাদশ শ্রেণী। আজ আমি বরাবরের মতোই বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে কথা বলবো। আজকে লেকচার 2। তোমরা জানো যে এর আগের একটি ক্লাস আমি ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপরে নিয়েছি। ক্লাসটি মূলত ছিল ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝায়, কাকে বলে, কতটা শ্রেণী বিভাজন আছে। বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় ব্যাকরণিক বা বাংলা ব্যাকরণের অংশ হিসেবে ব্যাকরণিক শব্দ শ্রেণী কি বোঝায়, আর এটাকে আমরা ইংরেজির সঙ্গে একটু তাল মিলিয়ে বলার চেষ্টা করেছি বিষয়টাকে সহজ করে বোঝানোর জন্য, যেটি একটি পার্টস অফ স্পিচ, অর্থাৎ ইংরেজি ব্যাকরণের একটি অংশ। পার্টস অফ স্পিচ তার সঙ্গে যথেষ্ট মিল আছে, অনেকটা ফটোকপি বলতে পারো। আমরা গত ক্লাসে এগুলো নিয়ে বেশ আলোচনা করেছিলাম এবং এটাও আলোচনা করেছিলাম আসলে কতগুলো আমাদের প্রশ্ন হতে পারে, প্রশ্নগুলো কেমন হতে পারে। যাই হোক, গত ক্লাসে আমি দুই ধরনের প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম, যে আসলে একটি প্রশ্ন হতে পারে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, আরেকটি বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, কত প্রকার কি কি, অথবা বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি। কিন্তু আমরা বলছি যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, এই জায়গায় এটি না থেকে আরেকটি অংশ থাকতে পারে, এটাকে প্রায়োগিক অংশ বলছি। একটি বর্ণনামূলক প্রশ্ন, আরেকটি প্রায়োগিক প্রশ্ন। তো এই জায়গায় আমরা বলেছি এখানে 5টি বিশেষ্য নির্বাচন করো, বিশেষ্য নির্বাচন করো, এই বিষয়টা থাকতে পারে। তো আমরা সচরাচর আমি সবসময় পরামর্শ দিই যে বর্ণনামূলক প্রশ্ন উত্তর না করার জন্য। আমি আবারও সেই কথা বলছি, গত ক্লাসেও বলেছি যে আসলে বর্ণনামূলক প্রশ্ন আমি তোমাদের উৎসাহিত করি না, কারণ ওখানে বেশি সময় লাগে, নম্বরও যথেষ্ট পাওয়া যায় না। তার চেয়ে বরং প্রায়োগিক যে অংশটা, অর্থাৎ 5টি বিশেষণ নির্বাচন করো অথবা 5টি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্বাচন করো, এই অংশটির মধ্যে একটা ভালো সুবিধা আছে যে এই অংশটিতে দেখা যায় নম্বর 5-এর মধ্যে 5 তোলাই সম্ভব। যাই হোক, এই যে 5-এর মধ্যে 5 তোলা সম্ভব, এটি বারবার বলছি এই কারণে, কারণ আমাদের তো নম্বর তোলাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আমরা যতটা পারি আসলে নম্বর তুলতে চাই, অল্প সময়ের মধ্যে বেশি নম্বর তুলতে চাই, এটা আমাদের প্রত্যাশা। যাই হোক, আমরা সেই জিনিসটা মাথায় রেখেই কাজ করব। তো আমি এখন আসি যে তোমাদের প্রশ্ন নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে তারপরে একটু ইঙ্গিত দিলাম। আমরা জানি যে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীকে মোট 8টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি বলছি? 8টি। 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর আগেও আমি বলেছি যে আমাদের আগের যে ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যার নাম হচ্ছে পদ পদ প্রকরণ। এই যে পদ, এই পদকে আমরা বলেছি, পদ আমরা জানতাম 5 প্রকার। সর্বজন স্বীকৃত পদ 5 প্রকার। সেখানে আমাদের ছিল বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এর মধ্যে আমি এটাও বলেছি যে আসলে আমাদের অব্যয় পদটি ভেঙে অনুসর্গ, যোজক, আবেগ শব্দ এই পর্যায়টি তৈরি করা হয়েছে এবং বিশেষণের মধ্যে থেকে একটি শ্রেণী বিভাগকে বের করে নিয়ে এসে ক্রিয়া বিশেষণ বানানো হয়েছে। যাই হোক, সেই অংশের দিকেই খেয়াল রেখে আজকে আমরা একটু এগিয়ে যেতে চাই। যেমন আমি এই নামগুলো দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে বিশেষ্য, সর্বনাম,
আগে থেকে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ এগুলো ছিল, এগুলো আগেই বলেছি। যা হোক, বিশেষণের মধ্যে থেকেই একটা শ্রেণী বিভাজন বের করে নিয়ে এসে 4 নম্বর করা হলো ক্রিয়া ক্রিয়া বিশেষণ। এরপর একটা দেখো যে 5 নম্বরে ক্রিয়া, 6 যোজক, তারপরে আবেগ শব্দ, তারপরে অনুসর্গ। আমি যে 6, 7, 8 রেখেছি, এটির বেলায় আমরা বলেছি যে আমাদের আগের পদ পদ প্রকরণের মধ্যে আমাদের যে অব্যয় পদ ছিল, সেই অব্যয় পদকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছিল আগের নিয়ম অনুযায়ী। সেখান থেকে 3টিকে, অর্থাৎ সমুজ্জয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয় এবং অনন্বয়ী অব্যয়, এই 3টি পদ থেকে, এই সমুজ্জয়ী অব্যয় পদ থেকে যোজক, অনন্বয়ী অব্যয় পদ থেকে আবেগ শব্দ, এবং আমাদের যেটাকে আমরা বলছি পদান্বয়ী অব্যয়, সেটা আসলে অনুসর্গের মধ্যে চলে এসেছে। আর অব্যয়ের যে আরেকটা অংশ আছে, ওটাকে আমরা বলেছি যে ভেঙে কয়েকটি ভাগে ভাগ হয়ে গেছে, কিছু ক্রিয়ার মধ্যে চলে গিয়েছে, কিছু কিছু হয়তো ক্রিয়া বিশেষণের মধ্যে চলে গিয়েছে। এভাবে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় হয়তো এগুলোকে পেতে পারি। যাই হোক, এরপরে আমরা আসি বিশেষ্য নিয়ে। আজকে মূলত আমরা কথা বলবো বিশেষ্য। আসলে বিশেষ্যের সংজ্ঞা আমরা কম বেশি সবাই জানি, ছোটকাল থেকে আমরা সবাই বিশেষ্যের সংজ্ঞা জেনেছি। বিশেষ্য আমরা জানি যে কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। অর্থাৎ পৃথিবীতে আমরা দৃশ্যমান অদৃশ্যমান অনেক কিছুই পাবো যার নাম আছে। কথাটা অতি গুরুত্বপূর্ণ যে পৃথিবীতে দৃশ্যমান অদৃশ্যমান অনেক কিছুই পাওয়া যাবে যার নাম আছে। সোজা কথা, যার নাম আছে সে বিশেষ্য। এখন এটা হচ্ছে সবচেয়ে সহজ সংজ্ঞা, যার নাম আছে তাকে বিশেষ্য বলে। যাই হোক, আমরা বিশেষ্য তো সংজ্ঞা তো পেলাম। বিশেষ্যের বেলায় একটু বলে রাখবো যে, যেহেতু আগেই বলেছি ইংরেজি পার্টস অফ স্পিচের ফটোকপি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, তাহলে ইংরেজিতে একে নাউন হিসেবে পাওয়া যাবে। ইংরেজিতেও নাউনকে একই সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে। এবং ইংরেজিতে আমরা যদি দেখি নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, নাউনকে ওখানে দেখা যাবে 4, 5, 6 ভাগে বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাগ করা হয়েছে। যাই হোক, আমরা বাংলায় সেই দিকটি বজায় রেখে বাংলায় 6টি ভাগে ভাগ করব, এবং 6টি ভাগ আমরা দেখাবো যে আসলে কি কি আমাদের এই বিশেষ্য পদের মধ্যে রয়েছে। আমরা প্রথমত দেখি বিশেষ্যকে আমরা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য এই নামে বিভক্ত করেছি। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, অর্থাৎ যার সরাসরি নাম আছে সেই জাতীয় বিশেষ্যকে আমরা বলছি সংজ্ঞাবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য, আমরা এটা জানি যে এটাকে ইংরেজিতে আগে ক নম্বরে বলি যে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যকে ইংরেজিতে বলে হচ্ছে প্রপার নাউন। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যকে ইংরেজিতে বলা হয় প্রপার নাউন। আর জাতিবাচক বিশেষ্য ইংরেজিতে যাকে বলা হয় কমন নাউন। কমন নাউন, আমরা জাতিবাচক বিশেষ্য সংজ্ঞাও জানি যে আসলে জাতিবাচক বা সংজ্ঞা বা উদাহরণও জানি, এক জাতীয় প্রাণী বা বস্তু ইত্যাদির নামকেই আসলে জাতিবাচক বিশেষ্য বলে। যাই হোক, ইংরেজিতে যাকে কমন নাউন বলে। এরপরে আমরা পাচ্ছি দ্রব্য বা বস্তুবাচক, যাকে ইংরেজিতে আমরা পাচ্ছি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। বাংলায় আমরা বলবো যে দ্রব্য বা বস্তুবাচক, এটা চেনা খুবই সহজ। বাংলায় প্রচুর পরিমাণে বস্তু বা দ্রব্য দৃশ্যমান অদৃশ্যমান রয়েছে। যাই হোক, এরপরে আমরা আসি হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টিবাচক ইংরেজিতে যাকে আমরা কালেকটিভ নাউন বলি, একত্রিত যে নাউন গুলো, যাকে আমরা সামষ্টিক বা সমষ্টিবাচক বিশেষ্য বলছি, তাকে ইংরেজিতে কালেকটিভ নাউন বলা হচ্ছে। এরপরে আমরা আসি হচ্ছে গুণবাচক বিশেষ্য। আমরা গুণবাচক বিশেষ্যর বেলায় বলবো, গুণবাচক বিশেষ্য হচ্ছে ইংরেজিতে যাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। খেয়াল করে দেখো ভালো করে যে ইংরেজিতে প্রথমত নাউনকে যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন একটি নাউন আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। যাই হোক, গুণবাচক শব্দগুলো কেমন হয় সেটা আমরা পরবর্তীতে জানবো। গুণবাচক বিশেষ্য বা গুণবাচক শব্দগুলো বলতে আমরা বুঝাচ্ছি যেগুলোকে আমরা বিশেষণের মধ্যে রেখে আলোচনা করি।
সেই বিশেষণবাচক শব্দগুলোই মূলত আমাদের কোনো না কোনো পর্যায়ে গঠনের পরিবর্তন হয়ে ওটি গুণবাচক বিশেষ্যে দাঁড়াবে। যাই হোক, গুণবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ভাববাচক বা ক্রিয়াবাচক খুবই গুরুত্বপূর্ণ। এই যে গুণবাচক এবং ভাববাচক ক্রিয়াবাচক এটি খুবই গুরুত্বপূর্ণ নাউন। ভাববাচক বা ক্রিয়াবাচক নাউন চিনাটা বেশ জটিল। ইংরেজিতে যাকে আমরা বলি হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন অর্থাৎ একই সাথে ক্রিয়া এবং একই সাথে সে বিশেষ্যের কাজ করে, এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্য। যাই ইংরেজিতে যাকে আমরা ভার্বাল নাউন বললাম, তোমরা অনেক সময় দেখে থাকবে ইংরেজিতে এরকম বাক্য পাওয়া যায় যে সুইমিং ইজ এ গুড হ্যাবিট। যাই হোক, সুইমিং ইজ এ গুড হ্যাবিট, আমার বক্তব্য হচ্ছে যে সুইম মানে তো সাঁতার কাটা আমরা জানি, তো তাহলে সুইমিং ইজ এ গুড হ্যাবিট, সুইমিং কিভাবে বাক্যের কর্তা হয়ে গেল? হ্যাঁ, বাক্যের কর্তা হতে পারে। আর বাক্যের কর্তা হতে হলে আমরা জানি, শর্ত জানি যে এটা নমিনেটিভ কেস হতে হয়, অর্থাৎ যিনি কর্তা হবেন তিনি হয় প্রোনাউন হবেন, অন্যথায় বিশেষ নাউন হবেন। অর্থাৎ বাংলায়ও তাই, যিনি কর্তা হবেন তিনি হয় বিশেষ্য হবেন আর না সর্বনাম হবেন। তো যাক, আমরা তো এখানে সর্বনাম নিয়ে কথা বলছি না, আমরা তো বিশেষ্য নিয়ে কথা বলছি। তাহলে সর্বনাম বাদ দিয়ে একটা অংশ পাচ্ছে বিশেষ্য। কর্তা হতে হলে তো তাকে বিশেষ্য হতে হবে। ইংরেজিতেও তাই, সেন্টেন্সের সাবজেক্ট হতে হলে তাকে হয় নাউন হতে হবে, অন্যথা প্রোনাউন হতে হবে। তো সুইমিং তো প্রোনাউন নয়, তাহলে ও অবশ্যই নাউন। এই জন্য বলছি যে আসলে ওটা তাহলে কোন ধরনের নাউন, যেহেতু সুইম ইজ এ ভার্ব। তো ভার্ব, তো সুইম যদি ভার্ব হয় তাহলে ওটা নাউন কিভাবে হলো? আসলে ওর গঠন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে, সুইমের সঙ্গে আইএনজি যুক্ত করে ওটাকে সুইমিং করা হয়েছে। এবং এই সুইমিং শব্দটাকে তখন আসলে ভার্বাল নাউনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যেটি বাক্যের কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে। বিষয়টি একটু জটিল মনে হতে পারে, আসলে অতটা জটিল নয় যতটা হয়তো আমার কথা শুনে তোমাদের দুর্বোধ্য মনে হচ্ছে। আমরা চেষ্টা করব দুর্বোধ্যতা যেন না থাকে। যাই হোক, এরপরের ব্যাপারটায় আসি। আমরা এখন মূলত কিছু উদাহরণ দেখাতে চাই, যেগুলোর সংজ্ঞা আমরা আগেই বলে এসেছি। যেমন উপরেরটা একটু দেখো যে নজরুল, ঢাকা, মেঘনা, হিমালয়, অগ্নিবীণা শব্দগুলো দেখেই বোঝা যাচ্ছে কোনো না কোনো নাম। নজরুল, ঢাকা, মেঘনা, হিমালয়, অগ্নিবীণা সবগুলোই নাম। মজার ব্যাপার হচ্ছে এগুলো সবই সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, যাকে ইংরেজিতে আমরা বলছি প্রপার নাউন। ঠিক আছে, এরপরে আমরা আসি। এবার আমরা কিছু শব্দ দেখতেছি যে শব্দগুলোকে আমরা বলছি কমন নাউন। ইংরেজিতে কমন নাউন, বাংলায় যাকে বলছি জাতিবাচক বিশেষ্য। খেয়াল করো যে মানুষ এক জাতীয় কোনো কিছুকে বোঝাচ্ছে, মানুষ জাতীয় বোঝাচ্ছে, গরু জাতীয় বোঝাচ্ছে, পাখি জাতীয় বোঝাচ্ছে, গাছ জাতীয়, কিন্তু নির্দিষ্ট গাছের নাম নেই, অসুবিধা নেই তাতে। গাছ হতে পারতো কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ। পাখি হতে পারতো দোয়েল, কোয়েল। গরু হতে পারতো অনেক, বেশ কয়েকটি গরুর নাম। মানুষ হতে পারতো আহ রহিম, করিম, জব্বার। কিন্তু আসলে বিষয়টি ওটা নয়। বিষয়টি হচ্ছে এই যে এক জাতীয় কোনো কিছুকে বোঝাচ্ছে। মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, পাহাড়, বাঙালি, মাছ, এগুলো সবই আসলে আমরা বুঝতে পারতেছি, এগুলো সবই এগুলোকে কমন নাউন বা বাংলায় যাকে আমরা জাতিবাচক বিশেষ্য বলতেছি। এরপরে আমরা আসি কিছু বস্তু বা দ্রব্যবাচক, যেমন বই, খাতা, কলম, লোহা, জল, চিনি, ধান, পানি। এগুলো দিয়ে স্বভাবতই বোঝা যাচ্ছে এগুলো আসলে সবই বস্তুবাচক দ্রব্য বা বস্তুবাচক, ইংরেজিতে যাকে আমরা ম্যাটেরিয়াল নাউন পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা আসি হচ্ছে সভা, সমিতি, জনতা, মাহফিল, দল, পাল, বাহিনী। মজার ব্যাপার হচ্ছে এগুলো সবই কালেকটিভ নাউন। ইংরেজিতে কালেকটিভ নাউন, বাংলায় হচ্ছে এগুলোকে সমষ্টিবাচক নাউন বলা হয়। তো সমষ্টিবাচক নাউন দেখো, সভা, সমিতি, জনতা, মাহফিল, দল, পাল, সব, বাহিনী, সবগুলোই বোঝা যাচ্ছে আসলে সমষ্টিক একটি অবস্থাকে নির্দেশ করে। এগুলো নাম নাও হতে পারে। এরপরে আমরা আসি, এরপরে আমরা যে কয়েকটি শব্দ রেখেছি শব্দগুলো
দেখে মনে হয় আসলে ক্রিয়ার মতো। ঘুমানো, দান, পড়া, রান্না, গমন, দর্শন। আগেই বলে রাখি এগুলো অবশ্যই ক্রিয়াবাচকই শব্দ। এগুলো মূলত ক্রিয়ার কাজই কাজ করার কথা। কিন্তু কখনো কখনো দেখা যায় বাক্যে এই শব্দগুলো ক্রিয়ার কাজ না করে আসলে সে ভিন্ন কোনো কাজ করতেছে, অর্থাৎ একটি বাক্যের হয় কর্তার কাজ করে দিচ্ছে, যাকে আমরা বিশেষ্য বললাম। অনেক সময় অবজেক্টের কাজ করে দিতে পারে, যাকে আমরা কর্মপদ বলি। তার মানে ক্রিয়ার কাজ করবে না। ওই বাক্যে অন্য একটি ক্রিয়া আছে, থাকবে। এই ওই বাক্যে অন্য একটি ক্রিয়া থাকা সাপেক্ষেই যদি এই ঘুমানো, দান, পড়া, রান্না, গমন, দর্শন, ভোজন এই শব্দগুলো থাকে, তাহলে বুঝতে হবে ওই শব্দগুলো আসলে ক্রিয়া না। এই শব্দগুলো মূলত হচ্ছে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। আরেকটু বলে রাখি যে এইগুলো চেনার উপায়, সহজ সহজ করে চেনার উপায় কিছু উপায় আছে। যেমন যারা প্রকৃতি প্রত্যয় পড়তে খুব ভালোবাসো, প্রকৃতি প্রত্যয় খুব ভালো বোঝো, তাদের জন্য বলবো, তারা দেখবে যে 9-10 পাঠ্য যে ব্যাকরণ বইটি ছিল, অথবা দ্বাদশের জন্য বাজারে যে সকল গাইড পাওয়া যায়, ব্যাকরণের উপর যে সকল গাইড পাওয়া যায়, এগুলো পড়ে দেখবে প্রকৃতি প্রত্যয়ের মধ্যে যখন প্রকৃতি প্রত্যয় আলোচনা করা হচ্ছে, তখন খুব সুন্দর করে ধাতু প্রকৃতি ও কীট প্রত্যয় যে আলোচনা আছে, সেখানে পাশে লেখা আছে যে এই শব্দগুলোর সঙ্গে আনো প্রত্যয় যুক্ত হলে এই শব্দগুলো ভাববাচক বিশেষ্য হয়। আবার আরো সুন্দর করে আবারও লেখা আছে এই শব্দগুলোর সঙ্গে বা এই প্রকৃতি ধাতু, এই প্রকৃতিগুলোর সঙ্গে এই ধাতু যুক্ত হলে এই শব্দগুলো ভাববাচক বিশেষ্য হয়। ঠিক যদি এইভাবে ওখান থেকে পড়ে নাও, তাহলে বেশ কিছু শব্দ পেয়ে যাবে, যেগুলো তখন তোমাদের নখদর্পণে চলে আসবে যে আসলেই তো তাই, এগুলো তো সবই ভাববাচক বিশেষ্য। কারণ এখানে বলেই দেওয়া হয়েছে যে এই প্রত্যয়গুলো যুক্ত হলে এই প্রকৃতির সঙ্গে, অর্থাৎ ধাতু প্রকৃতির সঙ্গে এই কীট প্রত্যয়গুলো যুক্ত হলে এই শব্দগুলো ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য হয়। যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং একটি জায়গা। শিখতে হলে আসলে জানতে হবে। আমি যে নমুনাটি, যে জায়গাটি বললাম, যদি আসলে তোমাদের আগ্রহ থাকে, তোমাদের ভালো লাগে, অবশ্যই আমি বলবো ওখানে তোমরা একটু ঘুরে আসো। এরপরে আমি কিছু শব্দ দেখাচ্ছি, খুবই মজার মজার শব্দ। তারুণ্য, সমতা, সৌন্দর্য, সততা, বীরত্ব, যৌবন, সুখ, দুঃখ। আমার বক্তব্য হচ্ছে এখানে শব্দগুলো মূলত দেখে বোঝা যাচ্ছে বিশেষণ জাতীয় শব্দ, কিন্তু এগুলো বিশেষণ জাতীয় শব্দ হলেও এইগুলো কিন্তু আসলে বিশেষণ নয়। এই শব্দগুলো তার গঠনগত রূপ পরিবর্তন করেছে, এবং গঠনগত রূপ পরিবর্তন করার কারণে শব্দগুলো এখন বর্তমানে গুণবাচক বিশেষ্য হয়ে গেছে। মনে রাখতে হবে আসলে গুণবাচক বিশেষ্যগুলো আসলে বিশেষণ থেকে আসা কিছু পরিবর্তিত, গঠন পরিবর্তিত শব্দ। যেমন তারুণ্যের ব্যাপারটা ক্লিয়ার করি। আসলে আমরা তারুণ্য শব্দটা যদি মূলে ফিরে যাই, তাহলে দেখো একটা বিশেষণবাচক শব্দ আছে, তরুণ। সমতায় যদি দেখি তাহলে বিশেষণ পাবো সম। সৌন্দর্যতে যদি খুঁজি তাহলে বিশেষণ পাবো সুন্দর। সততায় যদি খুঁজি তাহলে বিশেষণ পাবো সৎ। বীরত্বের মধ্যে যদি খুঁজি তাহলে পাবো বীর। আর যৌবনের মধ্যে যদি খুঁজি তাহলে পাবো হচ্ছে যুব। সুখের মধ্যে যদি খুঁজি তাহলে আমরা পাবো সুখী। দুঃখের মধ্যে যদি খুঁজি তাহলে পাবো দুঃখী। তাহলে ব্যাপারটা হচ্ছে এই, যে আসলে এই শব্দগুলোর গঠন পরিবর্তন হয়েছে কোনো না কোনো কারণে। একটি কারণ বলছি, যেমন প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়ের মধ্যে দিয়ে শব্দের গঠন পরিবর্তন করা হয়। আসলে শব্দের গঠন পরিবর্তন করে এই শব্দগুলোকে আসলে বিশেষণ, গুণবাচক বিশেষ্যে রূপান্তর করা হয়েছে। যাই হোক, এই যে গুণবাচক বিশেষ্য তৈরি হয়েছে, দেখো তরুণ থেকে তারুণ্য, সম থেকে সমতা, সুন্দর থেকে সৌন্দর্য, সৎ থেকে সততা, বীর থেকে বীরত্ব, যৌবন থেকে যুব থেকে যৌবন, সুখী থেকে সুখ, দুঃখী থেকে দুঃখ। এখন আমার কথা হচ্ছে এই শব্দগুলো গুণবাচক বিশেষ্য, এইভাবেই এগুলো ব্যবহার হবে, এবং আমরা যেন সেই বিষয়টা খুব সতর্কতার সঙ্গে খেয়াল রাখি। আরেকটা কথা, আগে যদি আমরা বিশেষণ শিখতে পারি, তাহলে বিশেষ্য শেখাটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। যাই হোক, আমাদের কাজটা হচ্ছে তাহলে আমরা যখন
বিশেষণ পড়ি বা বিশেষণ শেখার চেষ্টা করি। বিশেষণ শেখার সময় যেন আমরা প্রচুর পরিমাণে বিশেষণ শিখি, সেই সাথে যেন বিশেষণ শেখার সাথে সাথে আমাদের জন্য বিশেষ্য শেখাটা হয়ে যায়। এর সাথে আমি আরেকটা কথা বলে রাখি, ইংরেজিতেও কিন্তু একটা চমৎকার বিষয় আছে। তোমরা কখনো খেয়াল করেছো কিনা আমি জানি না। আমরা যখন একটি শব্দ পড়ি ইংরেজিতে, মনে করো যে বিউটি একটা শব্দ পেলাম, খেয়াল করে দেখো ডিকশনারি পড়লে পাওয়া যাবে বিউটি শব্দ থেকে বেশ কিছু শব্দের পরিবর্তন দেখানো আছে। প্রথমে বলা হচ্ছে বিউটি নাউন, এন দিয়ে বোঝানো হয়েছে নাউন, তার একটা অর্থ দেওয়া আছে বিউটি, সৌন্দর্য। খেয়াল করো যে এবার বিউটি শব্দ থেকে আরো কিছু শব্দ নিচে দেখবে ডিকশনারিতে দেওয়া আছে, যেখানে এরকম শব্দ আছে বিউটি, তারপরে বিউটিফাই। এইবার দেখবে যে বিউটিফাই পাশে লেখা আছে ভি, তার মানে বিউটিফাই হচ্ছে ভার্ব। একটা শব্দকে প্রথমে নাউন পেলাম, সেই বিউটি থেকেই পাইলাম বিউটিফাই, যেটাকে ভার্ব পেলাম। আরেকটি শব্দ দেখবে বিউটি, সেক্ষেত্রে লেখা আছে বিউটিফুল, তার মানে সেখানে লেখা আছে এডিজে, তার মানে অ্যাডজেক্টিভ। তার মানে একটি শব্দ তিনটা রূপ পাচ্ছি, আরেকটা রূপও পাচ্ছি, ওখানে দেখবে যে বিউটিফুলিও লেখা আছে। মজার ব্যাপার হচ্ছে একটি শব্দকে আসলে ইংরেজিতে এই 4 রূপে পাওয়া সম্ভব। অনেক সময় 4 রূপে পাওয়া না গেলে কোনো কোনো শব্দকে 4 রূপে তৈরি করা যায়। তার মানে একটি শব্দকে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব পাওয়া সম্ভব। মনে রাখতে হবে ওখানেও ইংরেজিতে এই শব্দগুলো তৈরি করা হয়। যেমন যদি বিউটি হয় তাহলে আমরা জানি যে বিউটির সঙ্গে এফ ওয়াই যুক্ত করে, IFY যুক্ত করে ওটাকে বিউটিফাই বানিয়ে ফেলানো হয়। আবার বিউটিফুল দেখো TIFUL দিয়ে FUL যুক্ত করে ওটাকে ফুল বানিয়ে, ফুললি FULLY ফুললি অ্যাজ এ অ্যাডভার্ব বানিয়ে ফেলানো হলো। বাংলাও আসলে অনেকটা এই কাজই করা হয়। তবে মনে রাখতে হবে বাংলায় আবার একই শব্দকে এতটা বিস্তৃত অবস্থা পাওয়া যাবে না, অর্থাৎ এখানে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এরপরে আমরা বলছি ক্রিয়া, এরকম বাংলা ইংরেজির মতো বাংলায় অতটা পাওয়া যাবে না। কখনো কখনো পাওয়া যেতে পারে, অথবা কখনো কখনো না পেলে বানিয়ে নেওয়া যেতে পারে। বানানোর কিছু মাধ্যম আছে, যেমন বাংলায় মাধ্যম আছে হচ্ছে প্রকৃতি প্রত্যয়, একটা অন্যতম মাধ্যম। উপসর্গটাও শব্দ তৈরি করার একটা অন্যতম কারখানা বলা যেতে পারে। নতুন নতুন শব্দ তৈরি করার দুইটি বড় কারখানা বললাম, একটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, আরেকটি হচ্ছে উপসর্গ। ঠিক ইংরেজিতেও এরকম কিছু কারখানা আছে যেখানে শব্দ তৈরি করা হয়। যেমন ইংরেজিতে করা হয় যেটা সবচেয়ে বেশি করা হয়, যেটা সাফিক্স দিয়ে এবং প্রিফিক্স দিয়ে। যাই হোক, আশা করি আমার কথাটি বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু ঘুরে আসি, যে আমরা পেয়েছি এখানে আমাদের নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, দ্রব্য অবস্থাবাচক, সমষ্টিবাচক, গুণবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। আমরা উদাহরণ দিয়েছি নামবাচক বিশেষ্য এবং জাতিবাচক বিশেষ্যের। এরপরে আমরা বস্তুবাচক বিশেষ্য দিয়েছি, সমষ্টিবাচক দিয়েছি। এরপরে আমরা ভাববাচক বা ক্রিয়াবাচকের বিশেষ উদাহরণ দিয়েছি। এরপরে আমরা গুণবাচক বিশেষ্যের উদাহরণ দিলাম। এবার আমি আসলে কিছু বিশেষ্য হাতে কলমে চেনানোর কথা বলবো। যেমন এখানে রহিমের গরু আমার ধান খেয়েছে। মনে রেখো এখানে 3টি বিশেষ্য আছে। একটি বাক্যে একাধিক বিশেষ্য থাকতে পারে, একাধিক বিশেষ্য থাকতে পারে, 5টা 10টাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে তাদের মধ্যে একটা গাঁথুনির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শব্দ ব্যবহার করলেই হবে না, তাদের মধ্যে জোড়াতালির ব্যবস্থা করতে হবে। বাংলা বাক্যে সাধারণত জোড়াতালির ব্যবস্থা করা হয়েছে বিভক্তি দিয়ে। যেমন খেয়াল করো, রহিম যোগ গরু, এই দুটার মধ্যে বিভক্তি দিয়ে একটা জোড়াতালি দেওয়া হয়েছে এর। তার মানে রহিমের গরু, এখানে 2টি বিশেষ্য আছে। আরেকটি বিশেষ্য আছে আমার ধান খেয়েছে, ওখানে দেখো ধান নামক একটি বিশেষ্য আছে। এবার খেয়াল করো আরেকটি বিষয় আমি নিয়ে আসছি, যেমন টি টা, খানা খানি, খেতা পাটি, রা গুলো, গুলি। এটি চমৎকার বিষয়। তোমরা ইংরেজিতে পড়েছো যে আর্টিকেল আছে ইংরেজিতে। আমরা জানি আর্টিকেল গুলো সাধারণত সব আর্টিকেল শব্দকে নির্দিষ্ট করে না, আবার সকল নির্দিষ্ট শব্দের আগে আর্টিকেল বসে না, অনেক সময় বসে, অনেক সময় বসে না, অনেক কারণ আছে। বাংলায় ব্যাপারটা কি? আসলে এই যে টিটা, খানাখানি, এগুলোকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। যাই হোক, মজার ব্যাপার হচ্ছে এই পদাশ্রিত নির্দেশক গুলোকে ইংরেজিতে অনেকটা আর্টিকেল বলা যায়। তো বাংলায় আমি এটি কেন আনলাম বিশেষ্যের আলোচনায়? আসলে আমি বোঝানোর চেষ্টা করেছি
যে শব্দগুলোর সঙ্গে সাধারণ যে শব্দগুলোর সঙ্গে টি, টা, খানা, খানি, কেতা, পাটি, রা গুলি যুক্ত করা হয়, সেই শব্দগুলো আপনা আপনি নির্দিষ্ট হয়ে যায়। এবং মনে রাখতে হবে এই টি, টা, খানা, খানি, কেতা, পাটি, রা গুলি এগুলো সাধারণত বিশেষ্যের সঙ্গে যুক্ত হয়। তার মানে এইগুলো যুক্ত থাকলে আমরা সেই শব্দকে বিশেষ্য বলেই নির্ধারণ করব। এটি বোঝানোর জন্য আসলে আমি এটা উদাহরণ হিসেবে এনেছি। এই বাক্যটা দেখো, বাবা কর্তা, তিনি, বাবা শব্দটা বিশেষ্য। আমাকে এটা আমরা আলোচনা করবো না, যেটি এটি সর্বনাম। একটি কলম, দুইটি বই, তার মানে এখানে কলম, বই, বাবা এগুলো সবই বিশেষ্য। একটি বাক্যে একাধিক বিশেষ্য থাকতে পারে, কর্তা হিসেবে থাকতে পারে, কর্মপদ হিসেবে থাকতে পারে। এই দুটি অবস্থা বিশেষ্য বাক্যে থাকলে দুটি অবস্থা, এক সে হয় কর্তা হিসেবে থাকবে, আর না হয়তো কর্মপদ হিসেবে থাকবে। এটা বোঝানোর জন্যই আসলে আমি এটা এনেছিলাম। আচ্ছা, আজকে অন্তত তোমাদের আমি এখানেই ছুটি দিব। তোমাদের সাথে আগামী দিনে আমার কথা হবে। এই বিশেষ্যের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বনাম পদ নিয়ে আলোচনা করব। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো। আমাদের সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। করোনাকালীনের সময়ে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল জীবনযাপন করো, সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।